দিদি, চলো বাড়ি চলো। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আর যেন তোমাদের এখানে আসতে না হয়। তুমি আবার এখানে কেন? তোমার তো ছুটি হয়ে গেছে। আজ বাইরে ছুটি হবে, তাই নিতে এলাম স্যার। চিরাগ, তোমার মধ্যে এত মমতা, ভালোবাসা, আর মানুষ খুন করো না ভাই, মানুষকে বাঁচাও। স্যার, চিরাগ, চিরাগ মানে দিয়া, দিদিম। এতকাল নিভে আধার ছিল, এই ভাইরা আমার বুকে ভালোবাসার সলতে গড়ে আবার নতুন করে আগুন জ্বেলেছে স্যার। সে আগুন আবার সব জ্বালাবে পোড়াবে না তো? স্যার, আগুনে শুধু জ্বালা নয়, আলো থাকে। সালাম সাহেব, সালাম। চলি স্যার, আসি। মা, কাঁদছিস? কাঁদে না মা, কাঁদে না। ওদের কি হবে বাবা? ওরা যে কটা তো মাস দেখতে দেখতে কেটে যাবে। আমাদের যে চোখের জলে দিন কাটছে বাবা, বিনা দোষে। দোষীর শাস্তি হবেই রে মা। ভগবানের রাজ্যিতে এত বড় অবিচার চলতে পারে না, তাহলে যে চাঁদ সূর্যি উঠতো না। তাহলে ভগবান আমাদের এত বড় শাস্তি দিলেন কেন? এতেই ভেঙে পড়ছিস মা। বড় মার কথাটা একবার ভাব। যা মা, শুতে যা, শুতে যা। খুব কষ্ট হচ্ছে মা, চুপ করে থাকিস নে। আমার বড় কষ্ট হয়। কাঁদ মা, কাঁদ। বুকের পাথরটা একটু হালকা হোক। ভালো করে কাঁদ মা। কথা বল মা, দুটো কথা বল। তোর তো কোনো দোষ নেই মা, কোনো পাপ নেই। পাপ তো এই সমাজটার, যে সমাজে টাকা বাজিয়ে নিষ্পাপ একটা মেয়েকে নষ্ট করেও মাথা উঁচিয়ে ঘোরা যায়। পাপ সেই পোড়া সমাজটার। আমি তোকে বলছি, তোর কোনো পাপ নেই মা। আর তো মাত্র কদিন, তারপরেই বিশুরা ফিরে আসবে, দেখিস। আমার আর কিছুই ভালো লাগে না। ভালো কি আমার লাগে মুন্নি? বিনা দোষে কর্তা আমাদের জেলের খানি ঘোরালো। আমি জানি, পেট ভরে তুই দুবেলা খেতেও পাসনি জেলে। আরে না মুন্নি, সৌমদা বিশুদা ওদের মুখের খাবার আমাকে তুলে দিত। ওদের দিকে আমি তাকাতে পারতাম না। আমি তো চিরকালই কর্তার এঁঠো খাবার খেয়ে বড় হয়েছি, কিন্তু ওরা। অমন করে বলিস না, আমার বুকের ভেতরটা যেন কেমন ফাঁকা হয়ে যায়। জানিস, একদিন কর্তা আমাকে সেদিন শুধু ভগবানকে ডেকেছিলাম, বলেছিলাম, ভগবান আমার ঈশ্বরকে তুমি পাঠিয়ে দাও। কোথা থেকে বড় মা এসে আমার আব্রু বাঁচায়। না না না, আমাকে ছেড়ে তুই এখন যাস না, আর কখনো কোথাও যাস না। আচ্ছা, ভগবান আমাদের মতন গরিবদের এত কেন দুঃখ দেয় বলতো? কেন এত কষ্ট দেয়?
বাবাকে ওরা গরু বেটা করে পাঠিয়ে দিয়েছে সদরে। কে জানে বাবা বেঁচে আছে না মরে গেছে। তোরাও কেউ নেই, কে এনে দেবে আমাকে খবর? কর্তার হুকুম, আমরা যেন কেউ গা ছেড়ে বেরোতে না পারি। এবার আমি এসে গেছি। এবার সব হিসেবের হিসেব আমরা নেব। ওরা যদি আমাদের বাঁচতে না দেয়, আমরা ওদের বাঁচতে দেব না। আমাদের বাঁচার শেষ লড়াইয়ের জন্য আজ আমরা তৈরি মুন্নি। যদি জিতে, সে হবে সত্যের জয়। হ্যাঁ, জিততে তোকে হবেই। জন্ম জন্মান্তর আমি তোর, আর তুই তুই যে আমার ভালোবাসা, আমার ঈশ্বর, আমার পরমেশ্বর। এই করি কথা বলো। যা ঘটে গেছে তাতে তো তোমার কোনো দোষ নেই, কোনো পাপ নেই। এটা তো একটা দুর্ঘটনা। আর তাছাড়া প্রতাপ চৌধুরীর পাপের প্রায়শ্চিতের বোঝা তুমি কেন বইতে যাবে? এ দেখো দেখো, আমি এসেছি তোমার কাছে চিরদিনের মতো। তোমার সব সুখ দুঃখের সাথে জড়িয়ে থাকবে আমার এই জীবন। কথা বলো, কথা বলো কুড়ি। থাক থাক থাক, আন্না আন্না, আরে আমি রাক্ষস নাকি রে? হ্যাঁ, রাক্ষস না, বক রাক্ষস। আমাকে দে না। একটা কাঁচা লঙ্কা নেবে? সত্যি কতদিন পরে বাড়িটা আবার হাসি ফিরে এলো, যেন চাঁদের হাট বসেছে। দেখো, কিন্তু যেখানে প্রতাপ চৌধুরীর মতো রাহুরা রয়েছে, সেখানে চাঁদ খুব নিরাপদ নয় মাস্টারমশাই। বিশু দাদা, এবার ওর পাপের হিসেব চুকিয়ে দিতে হবে। ও তো হিসেবের পাহাড় জমিয়েছে। কত হিসেব জানো? আমারও দুটো বহিন, কুড়ি আর মুন্নি। ওদের ওই অসহায় মুখ দেখার পর আর কিছু জানা জরুরত আছে মাস্টার চাচা? আছে। মাস্টার ঠাকুরপো, বাধা দিও না বৌঠান। পিতৃঘাতী মাতৃঘাতী শয়তানকে ওরা চিনে নিক। পিতৃঘাতী মাতৃঘাতী মানে? মানে বিশ্বজিতের বাবা বিশ্বনারায়ণ চৌধুরী। তোমার ছোট মাদের উপহারটাই তোমার হাতে তুলে দিলাম। এখন যেও না সাগর, রাত হয়েছে। আমাকে যেতেই হবে আনন্দ কাকা। রাত যত বাড়বে আমার পাপের মাত্রা ততই বাড়বে। ছোট মার কাছে ক্ষমা চাওয়া না পর্যন্ত আমার রাতে কিছুতেই ঘুম আসবে না। তুমি এখনো ঘুমোওনি মা? আমার ঘুম আসছে না মা, তুই ঘুমো। ছোট মা, কে ডাকলো? সাগর না? এত রাতে তুমি সাগরের ডাক শুনছো? ঘুমো তো। ছোট মা দরজা খোলো না। ছোট মা। দিলীপ, একদম মা, দেখ একবার। তুমি আমাকে তুমি ক্ষমা করো ছোট মা। এত রাত্রে তুমি এসেছো? অমন অপমান হয়ে ফিরে এসেছো।
তবে তুমি কেন আমাকে একবারও বললে না? বলিনি, আছে বাপ ছেলের ঝগড়ায় অমন সুন্দর অনুষ্ঠানটা মাটি হয়ে যায়। ঝিলিকটা হয়েছে মায়ের মতন, বুক ফাটবে তবু মুখ ফুটবে না। তুমি এখন যাও সাগর, তোমার বাবা জানতে পারলে। হ্যাঁ যাচ্ছি। তার আগে বলো, তুমি আমায় ক্ষমা করেছো? না মা, ক্ষমা করো না। তুই যেরকম আমার বুকের এই পাশে আছিস, সাগরের পাশে, তোর গায়ে আমার রক্ত বইছে, ওর গায়ে আমার ভালোবাসা আর স্নেহ। আমি কি ওকে ক্ষমা না করে পারি? আমি যে ওর ছোট মা। ছোট মা, ইউ আর গ্রেট। চলে মার কাছে নালিশ করা হচ্ছিল। ও মা, কাল ঠিক 5টায় নীল পাহাড়ের নিচে। রামু, ওকে দুটো ফিশ ফ্রাই এনে দিতে বাবা। না মা, এখন কিছু খাবো না। আঙ্কেল, আরে টুম্পা, এসো এসো। বলেছিলাম না আজ থেকে সাগরের সব দায়িত্ব আমার। অফকোর্স অফকোর্স। চলো সাগর, আমি আবার কোথায় যাব? তোমাকে আজ একটা খুব সুন্দর ঝর্ণা দেখাবো, নীল পাহাড়ের ঝর্ণা। চলো। কিন্তু ও যখন বলছে জানা। কিন্তু বাবা, আমার যেটা জরুরি দরকার ছিল। ঠিক আছে টুম্পা, আজ যখন ওর দরকার আছে বলছে, কাল বরঞ্চ নো আন্টি, আমার সঙ্গে বেড়ানোর চেয়ে বড় কোনো দরকার সাগরের থাকতেই পারে না। আর যদি কোনো বড় দরকার থেকেও থাকে, তো আমি ওর সঙ্গে গিয়ে দেখবো দরকার কি। ঠিক আছে, তুই কোথায় যাচ্ছিস ওকে নিয়ে যা না। ঠিক আছে, চলো। আসি আসো। বাই। এভাবে সারা জীবন তোমাকে বেঁধে রাখতে চাই। বেঁধে রাখতে চাও? কি হলো, থামলে যে? পরীক্ষা হবে, তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখতে পারবে কিনা। নামো, একটা মজার খেলা খেলবো। নীল পাহাড়ে যাবে না? সে তো যে কোনোদিন গেলেই চলবে। চলো নামো। এসো। আমাদের না স্কুলে একটা দারুণ মজার খেলা হতো। তুমি এটা দিয়ে আমার চোখটা বেঁধে দাও, তারপর আমি তোমাকে খুঁজে বার করবো। আরে এ তো কারামাছি খেলা। হ্যাঁ, এই খেলার একটা মজা আছে। মানে আমরা যদি দুজন দুজনকে না দেখে ছুঁতে পারি, তাহলে সারাটা জীবন আমরা সুখে থাকবো। একজন খুব বড় পণ্ডিত বলেছেন। তাই নাকি? হ্যাঁ, যতক্ষণ না ছুঁতে পারি ততক্ষণ খুললে কিন্তু চলবে না। খুললেই একেবারে বনিবনা হবে না, অশান্তি, ছাড়াছাড়ি, একেবারে কেলেঙ্কারি। ইন্টারেস্টিং, দাও আমার চোখ বেঁধে দাও। না, এই খেলার নিয়ম ছেলেরা আগে ছোবে। ঠিক আছে, এসো তাহলে তোমার চোখ আগে বেঁধে দিই। এই
দেখবে না কিন্তু। পাগল, ছাড়াছাড়ি হয়ে যাবে না তাহলে? প্রাণে আমার ভয় আছে না, তোমাকে আমি ছাড়তে পারি? রেডি? কি হচ্ছে কিন্তু? ধরে ফেলেছি, হবে তো গাছ। একটু বল। এবারে আমি তোমাকে বাঁধবো। আমাকে না ছোঁয়া অব্দি খুলো না যেন। তোমার সঙ্গে ছাড়াছাড়ি হলে আমি আর বাঁচবো না সোনা। না না, আমি খুলবো না। ঠিক আছে, রেডি স্টেডি গো। আমার খুব খারাপ লাগছে আমার জন্য তোমাকে ওভাবে মার খেতে হলো। শুধু মার খাওয়া কেন, তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু সহ্য করতে পারি। সব করতে পারো? হ্যাঁ, বলো কি করতে হবে? এটা ধরো। এটা দিয়ে কি হবে? এটা ধরো বলছি। ধারে কাছে কেউ নেই, এটা দিয়ে আমায় মারো, অনেক মারো। তুমি যতটা যন্ত্রণা পেয়েছো ঠিক ততটা যন্ত্রণা আমায় পেতে দাও। কই মারো। আমরা তো একই বৃন্তে ফোটা দুটো ফুল। তোমার স্পর্শে আমার সব ব্যথা দূর হয়ে গেছে মহুয়া। চলো, রাজীব দা অপেক্ষা করছেন। ভগত ভাইয়ের টিভি সেটগুলো ডেলিভারি দিয়ে দাও। শোনো বাবা, তুমি একটা নতুন ড্রাইভার রাখো, রোজ রোজ আমার পক্ষে সম্ভব নয়। কি সম্ভব না? সারাদিন অফিসে হাড়ভাঙা খাটনির পর ওর কলেজের সামনে ড্রাইভারের মতো দাঁড়িয়ে থাকা পারবো না। সঙ্গে কেউ ছিল না? থাকলেও তো ভাবনাই ছিল না। এই যে দমন কুমার, বিয়ে করবে বলে তো ঘুরঘুর ঘুরঘুর করছো। তোকে রিহার্সালে নিয়ে যাওয়া নিয়ে আসাগুলো কে করবে? আমি। কিন্তু আমি তো দেখলাম। ওসব দেখা দেখি ছাড়ো, কাল থেকে ওকে নিয়ে যাবে, নিয়ে আসবে। যা তুই ওপরে যা। আরে দেখার কি আছে, যা ওপরে যা। আমি কিন্তু দেখেছি। তুমি থামো। শোনো রাজীব, মহু আমার মেয়ে হতে পারে, কিন্তু তোমারও তো বোন। ওটা ঠিক কথা বলছো কেন? আমি কিন্তু দেখেছি মহু অভিদের সঙ্গে লিলি ফুলে ঘুরছে। আমি তোমাকে হাত জোড় করে বলছি, আমার মেয়ের জীবনটাকে এভাবে নষ্ট করে দিও না। আচ্ছা তুমি কি করে ভাবলে বাবা? দাদা হয়ে আমিও তো তাই ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি। বলছিলাম যে ওরা যখন দুজনে দুজনকে ভালোই বাসে। থামো। ভালোবাসা, টাকা না থাকলে ভালোবাসা বাসা অবধি পৌঁছয় না, মাঝপথে মুখ থুবড়ে পড়ে যায়, নষ্ট হয়ে যায় দুটো জীবন। আমার মেয়ের ভালো মন্দ দয়া করে আমাকেই ভাবতে দাও। ঠিক আছে, তুমি তাহলে তোমার মেয়েকে বুঝিয়ে বলো। বুঝিয়ে বললে কি ওরা শুনবে? ওরা যখন এতটা এগিয়ে গেছে। আমরাও মাঝে মধ্যে গাড়ি করে এগুতে এগুতে অনেকটা পথ এগিয়েও
সামনে বড় গর্ত পড়লে কোনো রকম ঝুঁকি না নিয়ে ব্যাক গিয়ার মেরে পিছিয়ে আসি। ওদের সামনে বিরাট একটা গর্ত, বুঝে বলে ওরা নিশ্চয়ই পিছিয়ে যাবে। ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, আপনিও তো একটি মেয়ের বাবা। আপনার মেয়ে যদি আপনাকে এসে বলে সেটা বুট পলিশওয়ালাকে বিয়ে করতে চায়, আপনি কি রাজি হবেন? অভিকার বুট পালিশওয়ালা কি এক হলো? আপনার কাছে একটা বুট পালিশওয়ালার যে মূল্য, আমার কাছে একটা 700 টাকা রোজগারের ছেলের মূল্য ঠিক তাই। ওরা আমার অমতে বিয়ে করলে আমি আপনার ছেলেকে জামাই বলে ভাবতেই পারবো না, আর আমার মেয়েকেও বাড়িতে ঢুকতে দেবো। আপনার ছেলে মাসে 700 টাকা রোজগার করে কি করে সেই মেয়েকে বিয়ে করার স্পর্ধা দেখাচ্ছে যার মাসিক হাত খরচই 2000 টাকা? আমার মেয়েকে বিয়ে করেও যদি আমার সম্পত্তির অংশীদার হতে চায়, তো বেশ, তো বলুন, আমি কালই ওকে 20-50 হাজার টাকা দিয়ে দিচ্ছি। আমরা ব্যবসাদার, অনেক রকম ক্ষতি স্বীকার করতে হয়। মনে করবো আমি পচা মাল কিনেছিলাম, তার খেসারত দিচ্ছি। বুঝলাম আপনার অনেক টাকা, বিওয়ারিশ মালটালও কেনেন, কিন্তু কোন মালটা এমনি পচা আর কোন মালটা পচা মালের সঙ্গে থেকে পচা, সেটা বিচার করার বুদ্ধি বোধহয় আপনার নেই। ঠিক আছে, আপনি জান, আমি দেখছি। এ বাড়িতে এলে আমার মেয়ে বাঁচবে না। আপনার ছেলের স্বার্থে একটা মেয়ের অকাল মৃত্যু হয়, এটা নিশ্চয়ই আপনি চান না। আমার মেয়ে এ বাড়িতে আসার 2 দিন পরেই ওর মনে হবে আপনার ছেলে ওকে ঠকিয়েছে, আপনারা সবাই মিলে ওর জীবনটাই নষ্ট করে দিয়েছে। আমার মেয়েও সুখী হবে না, আপনারাও সুখী হবেন। বললাম তো, আপনি যান, আমি দেখছি। সেদিন আপনাকে সামান্য একটু অপমান করে গিয়েছিলাম বলে আপনার ছেলে যেভাবে ছুটে গিয়েছিল, সেদিন ও বোধহয় আমাকে মারত। সেদিন আমি বুঝেছি ও আপনাকে কতটা শ্রদ্ধা করে। তাই আমার বিশেষ আপনি একটু জোর দিয়ে বললে ও আপনার কথা অমান্য করতে পারবে না। একটি মেয়ের বাবা হিসেবে আপনি আমাকে কথা দিন, আমার মেয়েকে সুস্থভাবে বাঁচতে দেবেন। আমি আবারও বলছি, এর জন্য যদি লাখখানেক টাকা ক্ষতিপূরণও দিতে হয়, তবু। ক্ষতিপূরণ কাকে দেবেন? যার ক্ষতি হবে তাকে তো। নিশ্চয়। টাকাটা তাহলে আলাদা করে রেখে দেখুন, ক্ষতিটা কার বেশি হয়, আমার ছেলের না আপনার মেয়ের? এবার মনে হচ্ছে আপনার মেয়ের চেয়ে আমার ছেলেকে বাঁচানো বেশি প্রয়োজন। তাহলে আপনার মেয়েকে একবার পাঠিয়ে দেবেন। আমাকে যেতে বলেছে? হ্যাঁ, ওই দিক দিয়ে আসছিলাম, মনে হলো সেদিন মাথা গরম করে ভদ্রলোককে অন্যায়ভাবে অপমান করা হয়েছে, একটু ক্ষমা চাওয়া দরকার। তুমি ক্ষমা চেয়েছো? আমার তো বিশ্বাস হয় না। তোমরা শুধু আমার বাইরের চেহারাটাই দেখলে, আমার ভেতরটা একবারও দেখবার চেষ্টা করেছো? কাল অভিকের বাড়িতে গেলেই জানতে পারবে তোমার বাবা তোমার ক্ষতি করতে চায় না। তোমার বিয়ের ব্যাপারে অভিকের বাবার সঙ্গে আমার কথা হয়ে গেছে। কি কথা বলো, কি কথা দিতে হবে? দাঁড়া, টুকুর ব্যাপার নিয়ে দাদা কি তোমায় কিছু বলেছে, মানে অপমান করেছে? সারা জীবন মাস্টারি করেছে, টাকা হয়তো বেশি রোজগার করিনি, কিন্তু সম্মান সম্মান অনেক পেয়েছে। আজও জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, নামধাম করেছে। এমন কোন ছাত্রের সঙ্গে যদি আমার রাস্তায় দেখা হয়, ওরা পায়ে দিয়ে প্রণাম করে। হঠাৎ দরজা বন্ধ করে আমাকে এসব কথা বলছো কেন? দরজা বন্ধ করেছি, কিন্তু বুকের যন্ত্রণা বন্ধ করতে পারছি কই। বয়স হয়েছে, আর কদিন বা বাঁচবো। ছেলে হিসেবে তুই নিশ্চয়ই চাইবি যে কটা দিন বেঁচে থাকি অন্তত সম্মানের সঙ্গে বাঁচতে পারি। তোমার সম্মান বাঁচাতে আমি সবকিছু করতে পারি বাবা। আমি আমি জানি,
তুই আমার মাথায় হাতে রেখে বল, তুই আমার কথা রাখবি? মাথায় হাত দিয়ে বলতে হবে কেন বাবা? তুমি বলো, তোমার কোন কথাটা আমি রাখিনি? না 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 না, তুই হাত না সরিয়ে বল যে আমার কথা তুই রাখবি। আমি জানি না বাবা, যে হাত দুটো আমি তোমার পায়ে রেখে আশীর্বাদ চেয়ে নিই, সেই হাত দুটো তোমার মাথায় রেখে তুমি আমার কাছে কি চাইবে? তবে জীবনের থেকে নিশ্চয়ই কোনো জিনিস বেশি দামি নয়। আমি তোমায় কথা দিচ্ছি, তুমি আমাকে যা বলবে আমি তাই করবো, তাতে আমার যতই কষ্ট হোক না কেন